যদি ২০টা ইউনিভার্সিটি ইনফরমেশন নিতে চাই ৫ মিনিট করে দিলে ১০০ মিনিট যাইবগা আমার। মনে হয় না চায়নাতে খুব প্রোগ্রেস করতে পারবেন। বাট আপনি সারভাইভ করতে পারবেন। এজেন্টরে হয় কি অনেক ইনফরমেশন মিসগাইড করে আপনাকে। আপনার হাতে যদি জাস্ট একটা ফোন থাকে আর ইন্টারনেট কানেকশন থাকে আপনাকে কেউ আটকাইতে পারবে না। চীনে উচ্চশিক্ষা সত্যিই কি সাশ্রয়ী? চাকরি পাওয়া যায়? শিক্ষার মান কেমন? বাংলাদেশে ফেরার পরে কি অভিজ্ঞতা হয়? আজ আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব একজন বাংলাদেশি গ্রাজুয়েট হওয়া ব্যক্তির সঙ্গে, যিনি সদ্য চীন থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছেন। চলুন আমরা তার সঙ্গে আজকে আলোচনা করি নিঃসংকোচে, খোলামেলা। আমি ইলোরা ইয়াসমিন। স্বাগতম টিডাক্সের আজকের বিশেষ প্রোগ্রামে। আমাদের সঙ্গে রয়েছেন একজন অতিথি, রায়হান খান, যিনি চীনের জেংজৌ ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অফ ফার্মাসি নিয়ে পড়াশোনা করে এসেছেন বাংলাদেশে। তার অভিজ্ঞতা হাজারো শিক্ষার্থীকে দিক নির্দেশনা দিতে পারে। থ্যাংক ইউ ফর জয়নিং আস। আমি আপনাকে প্রথমেই প্রশ্ন করতে চাই যে প্রথমেই চীনে পড়তে যাওয়ার সিদ্ধান্ত কিভাবে এলো? আপনার কোন বিষয় আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আমাকে ইনভাইট দেওয়ার জন্য। ওয়েল আমি যদি এটা বলতে চাই একটা যদি শিশুকে আপনি ললিপপ দেখান, শিশুরা কি করবে? ঝাঁপায় পড়বে না আপনার কাছে? সো এরকম অনেক প্রলোভনে পড়ছিলাম আমি। তো আমি অপরচুনিটি দেখছি, আমি জাস্ট গ্র্যাব করছি। সো আমার সিদ্ধান্ত নেওয়ার পিছনে সবচেয়ে বড় মোটিভেশন ছিল স্কলারশিপস। তো চীন আর কি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য হিউজ স্কলারশিপ দিচ্ছিল। ইভেন ফুল ফ্রি স্টাইপেন্ড সহ অনেক ধরনের স্কলারশিপ স্কিম তারা চালু করেছিল। সো আমি যখন বিষয়গুলো জানতে পারি ইট ওয়াজ আ ললিপপ ফর মি। সো আমি তো এটা গ্র্যাব করবো এই জন্যই আর কি সিদ্ধান্তটা ওইখান থেকেই আসা। আপনার একাডেমিক প্রস্তুতিটা কিভাবে নিয়েছিলেন? বিষয় নির্বাচন, ইউনিভার্সিটি, র্যাঙ্কিং, কোর্স কারিকুলাম দেখা, এগুলা কিভাবে আপনি করেছিলেন? ওয়েল প্রথম অংশটা যদি আসি সাবজেক্ট নির্বাচন, এটা তো আপনার ব্যক্তিগতভাবে আসতে হবে বিষয়টা। আমি কী নিয়ে পড়তে চাই বা আমার ক্যারিয়ার আমি কেন এটা নিয়ে পড়বো? এটা তো নিতান্ত আপনার ব্যক্তিগত বিষয়। বাট আমি যদি আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করি, আমি আসলে এমবিবিএস নিয়ে পড়তে চেয়েছিলাম। সো কিছু একটা কারণে আমার ওই স্বপ্নটা পূরণ হয়নি। সো আমি চিন্তা করলাম যে এমবিবিএসের অল্টারনেটিভ কী আছে? সো আমি তো মানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে যাওয়ার জন্য আমার কোনো ধরনের ইচ্ছা ছিল না। তো লাইফ সায়েন্সের ভিতরে দেখলাম যে মাইক্রোবায়োলজি, ফার্মেসি, বায়োটেকনোলজি আছে। তো এর মধ্যে থেকে আমি ফার্মেসিটাকে চুজ করলাম অ্যাজ এ অল্টারনেটিভ অফ এমবিবিএস। অ্যান্ড ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা আসলে এগুলো এখন সবাই জানে আর কি। কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং আছে, তারপর টাইমস হায়ার এডুকেশন সামথিং একটা আছে। বাট ইউনিভার্সিটি র্যাঙ্কিং ভালো হলে যে ইউনিভার্সিটিটা আপনার জন্য ভালো, এটা একটা মিথ। এটা আপনি যাওয়ার পরে বুঝতে পারবেন। ফর এক্সাম্পল আপনি এমন একটা ভালো ইউনিভার্সিটিতে গেলেন, র্যাঙ্কিং খুবই হাই, বাট ওদের ফরেন স্টুডেন্ট পলিসি দেখবেন যে উল্টা। আপনার সাথে আপনি এখানে টিকতেই পারবেন না। ফর এক্সাম্পল অনেক আমি ফেস করছি যে আমার এই যারা সহপাঠীরা ছিল তারা বিগত এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করছিল আমার সাথে যে তারা র্যাঙ্কিং দেখে এরকম এরকম ইউনিভার্সিটি গেছে আর ওইখানে ফরেন স্টুডেন্টদের পলিসি খুবই টাফ ছিল। ইভেন ভালো রেজাল্ট না করলে স্কলারশিপ কেটে দিত বা দেশে ফিরায় দিত। খুবই টাফ ছিল, সুযোগ সুবিধা খুবই কম দিত। আবার এরকমও এক্সপেরিয়েন্স দেখছি যে খুবই লো র্যাঙ্কিং, খুবই আন্ডাররেটেড, যে ইউনিভার্সিটির নাম হয়তো চাইনিজ মানুষরাও জানে না। তো এরকম অনেক ইউনিভার্সিটিতে গেছে, তাদের ফরেন স্টুডেন্টদের সাথে বিহেভিয়ার অনেক ভালো ছিল। এয়ারপোর্টে পিক আপ করতে গেছে, তাদেরকে সুন্দরভাবে রিসিভ করছে। আসার সাথে মনে করেন চাইনিজ ট্রেডিশনাল অনুযায়ী যে ওয়েলকামিং করা হয় তা করা হয়েছে। একাডেমিক সাপোর্ট বলেন, তারপর হচ্ছে ফরেন পলিসিদের জন্য গভর্নমেন্ট সাপোর্ট বলেন, সব ইউনিভার্সিটি নিজে থেকেই করে দিত। সো র্যাঙ্কিং ভালো হলে যে আপনার জন্য ইউনিভার্সিটিটা ভালো হবে বিষয়টা এমন না। আবার অনেক ইউনিভার্সিটি হচ্ছে অনেক হায়ার র্যাঙ্কিং, ল্যাব অনেক ভালো, বাট আপনার সহপাঠী বা টিচার প্রফেসর আপনাকে সাহায্য করতেছে না। কারণ ওই টিচারই অনেক ব্যস্ত, আপনাকে সময় দিতে পারবে না। একটা টিচারের আন্ডারে মনে করেন ১০০ জন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে। আপনাকে তো ইন্ডিভিজুয়ালি পার্টিকুলার আপনার সমস্যা নেই, ওই টিচারটা বসে থাকবে না। টিচারের সাথে আপনি কথাই বলার সুযোগ পাবেন না। ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনেক ভালো, বাট আলটিমেটলি আপনি হেল্পগুলো এগুলো পাবেন না। আবার অনেক ইউনিভার্সিটি হচ্ছে র্যাঙ্কিং একটু লো, বাট টিচার অনেক সাপোর্টিভ, আপনার সুপারভাইজার অনেক সাপোর্টিভ, আপনাকে পড়াশোনায় সাপোর্ট করতেছে। আপনার পার্সোনাল লাইফ বা যে কোনো লাইফে কোনো কিছু সমস্যা হলে আপনাকে সাপোর্টগুলো দিচ্ছে টিচার। সো র্যাঙ্কিং দেখেই যে একটা ইউনিভার্সিটির প্রতি ঝাঁপাই পড়তে হবে এই জিনিসটা করা উচিত না। যদিও ওই বসে আমিও এটা করছি। সো এটা আমার একটা সাজেশন হবে। আর কোর্স কারিকুলাম দেখা, কোর্স কারিকুলাম এখন তো মানে গুগলেই সব পাওয়া যায় আর কি। তারপরে একটা ওয়েবসাইট বলে দিই, campuschina.org। ওয়েবসাইটে গেলে আপনি ওইখানে চায়না যত এনলিস্টেড ইউনিভার্সিটি আছে যারা ফরেন স্টুডেন্ট নেয় বা স্কলারশিপ দেয়, এ টু জেড আপনার সব ইনফরমেশন ওইখানে আছে। আপনি ইউনিভার্সিটি ওইখান থেকে অফিসিয়াল ওয়েবসাইটটা পাবেন। ওয়েবসাইটে গেলে ওইখানে অ্যাডমিশন আছে, অ্যাডমিশন ওইখানে ক্লিক করলে কোর্স কারিকুলাম থেকে শুরু করে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি যা কিছু জানার আছে
তা জানতে পারবেন। আর আরেকটা মানে ট্রিক শিখাই দিই, যদিও এটা এপ্লাই করা উচিত না, যেটা আমি অনেক লেজি ছিলাম আরকি। সো ওয়েবসাইটগুলো এমনভাবে ডিজাইন করে কোন ইনফরমেশন কোথায় আছে, কে এতক্ষণ ধরে খুঁজবো? মনে করেন আজকে যদি ২০ টা ইউনিভার্সিটি ইনফরমেশন নিতে যাই, ৫ মিনিট করে দিলে ১০০ মিনিট যাইবগা আমার। সো আমি কি করতাম, ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে সোজা নিচে স্ক্রল করতাম। ওইখানে কিন্তু কনট্যাক্ট ইনফরমেশন থাকে। মেইল থাকে, ফোন নাম্বার থাকে, ফ্যাক্স থাকে। সো আমি ডাইরেক্ট আমার একটা ইমেইল ফরম্যাট রেডি করে রাখছিলাম। আমি জাস্ট ইমেইল করতাম। সো ওই ইমেইলগুলা থেকে রেসপন্স আসতো। মনে করেন যে ২০ টা দিলে ১০ টা রেসপন্স আসতো। আমার যা দরকার হয় ওই জিনিসটা তারা প্রোভাইড করে দিত। ইভেন পিডিএফ ভার্শনও পাঠায় দিত। এই যে তোমার সুপারভাইজার লিস্ট বা তোমার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট লিস্ট যেটা চাইছো এটার পিডিএফ ভার্সন পুরো সেগুলো পাঠায় দিত আরকি। সো আবার কোনো ইউনিভার্সিটি না দিলে ফলো আপ ইমেইল দিতাম। ১ সপ্তাহ পরে বা ৫ দিন পরে দিতাম যে আমি এইবারে ইমেইল করেছিলাম, আমি রেসপন্স পাইনি। আমি আবার ইমেইল করলাম। তো ফলো আপ ইমেইলে অনেক ইউনিভার্সিটি আবার রিপ্লাই করত। সো তারা রিপ্লাই করে, অ্যাডমিশন অফিস থেকে রিপ্লাই করে আরকি। তো আমার মতো লেজি হলে এই ট্রিকটা এপ্লাই করতে পারেন যদি কোনো ইনফরমেশন দরকার হয়। নাহলে ওয়েবসাইটে আছে, একটু খুঁজে নিতে হবে আরকি কষ্ট করে। সার্চ করতে। সার্চ করলেও আসে না। ওই জিনিসগুলা একেক জায়গায় একেক লিঙ্ক থেকে আরেক পেজে যায়। মানে ওই টাফ না, বাট আর চায়না ওয়েবসাইটে তো ভাষাও মেবি আই গেস হ্যাঁ, চাইনিজই ওইটা থাকে। হচ্ছে আপনি যদি Google Chrome দিয়ে যান ওইখানে দেখবেন যে অটো ট্রান্সলেট একটা অপশন হ্যাঁ। চলে আসে। সো ট্রান্সলেট হয়ে যায়, ওটা নিয়ে প্রবলেম নেই। আবার চায়নার যে মেইন ওয়েবসাইটটা আছে ওইখানে যদি যান ওইখানে পাশে ইএন লেখা থাকে। ইএন এ ক্লিক করলে আবার ইন্টারন্যাশনাল ইংলিশে। ভার্সন নিয়ে যাবে। বাট ওইখানে আপনার ইনফরমেশনগুলো খুবই সীমিত। একটা পেজের মধ্যে কয়েকটা জাস্ট ইনফরমেশন দেওয়া থাকে। ওইটা দিয়ে খুব একটা কাজ হয় না আরকি। সো বেটার হয় চাইনিজ মেইন ওয়েবসাইটে গিয়ে আপনার হচ্ছে ট্রান্সলেট করে নিলে ওইখানে A to Z সব ইনফরমেশনগুলো আপনি দেখতে পারবেন। কোর্স কারিকুলাম থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। আর না হলে আপনি ইউনিভার্সিটি অ্যাডমিশন অফিসে যদি সরাসরি ইমেইল করেন, আপনি যে পার্টিকুলার বিষয় চাচ্ছেন ওটার একটা পিডিএফই পাঠায় দেয় ওরা। তাদের ওগুলো রেডি থাকে আরকি। এমনিতে ভাষাগত প্রস্তুতি কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করেন? এইচএসকে এক্সামটা কি দিতে হয়েছিল অথবা যাওয়ার আগে কি পড়লে ভালো হয়? ফর এক্সাম্পল আপনি যদি ইংলিশ ডট প্রোগ্রামে পড়তে যান, যেটার ভাষা ইংলিশেই পড়াবে আপনাকে, সো সেখানে এইচএসকে প্রয়োজন নেই। আপনি যদি চাইনিজ স্টুডেন্টদের সাথে পড়তে যান, সেটা আবার এইচএসকে আপনাকে 4 পর্যন্ত অথবা 5 এটার সার্টিফিকেট দেখাইতে হবে। তারপর আপনি এখানে অ্যাডমিশন নিতে পারবেন। সো আপনি যদি মনে করেন যে চাইনিজ ভাষা একেবারেই পারেন না বা চাইনিজ জানেনও না, আপনি তাও সুন্দর মতো চায়না যেয়ে পড়াশোনা করে চলে আসতে পারবেন। এটা আপনার ম্যান্ডেটরি না, বাট শুধু আপনার যাওয়া আসা হবে, পড়াশোনা হবে, সার্টিফিকেট পাবেন। বাট আপনার যে চাইনিজ জব অপরচুনিটিস বলেন বা আপনার ফার্দার ফিউচার অপরচুনিটিস বলেন, এর জন্য ভাষা শেখাটা খুবই দরকার চায়নাতে। আপনি এটা ছাড়া মনে হয় না চায়নাতে খুব প্রোগ্রেস করতে পারবেন। বাট আপনি সার্ভাইভ করতে পারবেন ভাষা ছাড়া, বাট প্রোগ্রেস হবে না আপনার। এমনিতে ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করতে মানে আপনি কি উদ্যোগটা নিয়েছিলেন? এজেন্টের মাধ্যমে নাকি নিজে, নিজে এপ্লাই করেছিলেন? আর ইমেইল বা বাকি যেসব যোগাযোগ মাধ্যমটা ছিল সেটা কিভাবে করেছিলেন? ওয়েল, ইউনিভার্সিটি যোগাযোগ করার জন্য ওই তো বললাম ওয়েবসাইটে যেয়ে আপনার সবার নিচে একবার স্ক্রল করে দেবেন, এখানে কন্ট্যাক্ট থাকে। তো ওইখানে ফোন দিবেন, ডিরেক্ট বাংলাদেশ থেকে ফোন দেওয়া যায়। ফোন দিয়ে বলবেন যে আমি অ্যাডমিশনের জন্য ফোন দিছি, অ্যাডমিশন তারা বলে যে এটা অ্যাডমিশন যদি অফিস না হয়ে থাকে অ্যাডমিশন অফিসের নাম্বারটা দিয়ে দেয় যে এটা অ্যাডমিশন অফিসের নাম্বার, এখানে কল দেন। তো ডিরেক্ট কল দিতে পারেন বা ইমেল থাকে, ইমেল করতে পারেন। ওরা অ্যাডমিশন অফিসের ইমেল দিয়ে দেয় আপনাকে ওয়েবসাইট থেকে। সো আপনি এটা চাইলে নিজেও করতে পারেন। আর যেটা আমি বলবো যে সাজেস্ট করবো যে আপনার যদি নিজে অ্যাপ্লাই করতে চান, ওই যে ওয়েবসাইটটা বললাম campuschina.org, এডুকেশনের জন্য আপনি যে ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবেন। আপনি দেখতে পারবেন কী, কী ইউনিভার্সিটি আছে, কী, কী প্রোগ্রাম আছে। তারপর ওইখান থেকে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবেন। ওইখানে অ্যাডমিশন নামে একটা অপশনই থাকে। ওখানে ক্লিক করলে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি স্টেপ দেওয়া থাকে। তারপরে কোনো কিছু বুঝতে সমস্যা হলে ইউনিভার্সিটিকে কল দিতে পারেন বা মেইল করতে পারেন, তারা রিপ্লাই করে। চাইনিজ ইউনিভার্সিটিগুলো দেখছি ইন্টারন্যাশনাল যে উইংটা আছে তারা খুবই রেসপন্সিভ আর কি স্টুডেন্টদের জন্য, তারা রিপ্লাই করতে পারে। আর যদি তা না হয় তাহলে আপনি এজেন্টও ব্যবহার করতে পারেন, এটাও একটা গুড অপশন। বাট আমি সাজেস্ট করবো প্রথমে নিজে চেষ্টা করা। যদি কনফিডেন্স না হয় যে আমার দ্বারা হবে না, তাহলে অ্যাডমিশন সিকিউর করার জন্য এজেন্টও আপনি চুজ করতে পারেন। বাট এজেন্টে হয় কি যে অনেক ইনফরমেশন মিসগাইড করে আপনাকে। হয়তোবা মনে করেন আপনাকে একটা ইউনিভার্সিটির কথা বলে এরকম অফার দিয়ে আপনাকে এইভাবে পাঠিয়ে দিল, যা দেখবেন চিত্র অন্যরকম। ফর এক্সাম্পল একটা স্কলারশিপ আছে ফ্রেশম্যান স্কলারশিপ। তো ওটা ফ্রেশারদের জন্য হয় আর কি। তো ওটা ফার্স্ট ইয়ারে আপনার খুব সুন্দর মতো আপনাকে এজেন্সি ম্যানেজ করে দিতে পারবে। আপনাকে ওই স্কলারশিপ দিয়ে আপনাকে লোভ দেখাইলো যে এরকম আপনার হচ্ছে টিউশনস ফ্রি থাকবে, অ্যাকোমোডেশন ফ্রি থাকবে, প্রতি মাসে মাসে টাকাও পাবা ব্যাচেলর করতে গিয়ে, বা পার্ট টাইম জব করার সুযোগ আছে, এটা ওটা অনেক মিসগাইড ইনফরমেশন দেয় অনেক এজেন্সি, এটাও ট্রু।
সো তার দিয়ে ফ্রেশম্যানে গেলেন দেখবেন যে পরের বছর আপনার জন্য স্কলারশিপটা অ্যাভেলেবেলই নেই, বা নিতে গেলে বলবে যে রিকমেন্ডেশন লেটার নিয়ে আসো, এইটা লেটার নিয়ে আসো, এই প্রসেস ফলো করো, তোমার রেজাল্ট এরকম কেন, তুমি তার ফ্রেশ না, তোমার ফ্রেশম্যান স্কলারশিপটা কেন দরকার, তখন আর ইউনিভার্সিটি দিতে চায় না। তো এরকম মিসগাইড হয়। সো আমি সাজেস্ট করবো যদি এজেন্সির মাধ্যমে যান, আপনার এজেন্সি যা বুঝাবে আপনি দুধ কলার মতো খেয়ে ফেলবেন না, যাচাই করবেন যা বলতেছে আসলে কি সত্য। ফর এক্সাম্পল আমি যখন অ্যাডমিশন নিতে চাই, আমার একটা ফ্রেন্ড আমাকে হেল্প করছিল। তো ও আমাকে একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে দেয়, ওটা হচ্ছে উজো ইউনিভার্সিটি গুয়াংজুতে। আমার এখানে অ্যাডমিশন হয়ে গেছে। সো আমি বললাম, আমি তারপর ওইটা ও যা যা ইনফরমেশন দিল আমি স্যাটিসফাই হয়নি। পরে আমি কী করলাম, ওই উজো ইউনিভার্সিটি নিয়ে ফেসবুকে সার্চ দিলাম, ওদের গ্রুপ, ফেসবুক গ্রুপ বা কমিউনিটি খোঁজার চেষ্টা করলাম, ইউটিউবে দেখলাম উজু ইউনিভার্সিটি নিয়ে কেউ আছে কি না। দেন আমি ফেসবুক থেকে বা ইউটিউব থেকে একজন উজু ইউনিভার্সিটি থেকে পড়তো, মানে লাস্ট ইয়ারে, তার একটা আইডি পাই, তাকে মেসেজ দিই, সে রিপ্লাই করে, সে বলে যে আপনি একটু খোঁজ নিয়ে আসবেন না, আপনার তো মনে করেন যে ফার্মেসি ডিপার্টমেন্ট তো জাস্ট এই বছর খুলছে, একেবারে নতুন ফ্রেশ, এর আগে ফার্মেসিস্ট ছিল না। সো আপনি আসলে মনে হয় আপনাকে দ্বারা এক্সপেরিমেন্ট করা হয় যে কারিকুলামটা কীভাবে সাজানো যায়, বা আপনার জন্য এটা বেটার অপশন হবে না। আপনি যদি ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল বা সিএসসি, সিভিলে পড়তে আসেন তাহলে এই ইউনিভার্সিটিতে অনেক ভালো হবে, বাট ফার্মেসির জন্য ডেডিকেট হয়ে ইউনিভার্সিটিতে আসেন না। সো আমি কিন্তু এজেন্সি কিন্তু আমাকে এই ইনফরমেশনটা কখনো দিবে না, কখনো দিবে না আমাকে এজেন্সি ইনফরমেশন। এই ইনফরমেশনটা ওইখানে অধ্যয়নরত কেউ বা ওইখান থেকে অ্যালামনাই আছে বা কেউ পড়েছে ইউনিভার্সিটিটা কেমন, সেই এইসব ইনফরমেশান দিতে পারবে। সো আপনি যদি এজেন্সির কাছে যে এজেন্সি আপনাকে কোনো ইউনিভার্সিটি যদি সাজেস্ট করে বা কোনো স্কলারশিপ সাজেস্ট করে, আপনি এটা সুন্দর মতো ফেসবুকে এসে সার্চ দেবেন ওই ইউনিভার্সিটি গ্রুপ, বা কাউকে খুঁজে বের করবেন যে ইউনিভার্সিটি আসলে কেউ পড়তেছে নাকি। সো আমি চায়না থাকা অবস্থায় অনেক বাংলাদেশি স্টুডেন্ট আমাদেরকে নক দিত যে ইউনিভার্সিটির ব্যাপারে, এজেন্সি যা যা বলতো আমাদের কাছ থেকে ভেরিফাই করে নিত আসলে কি এটা হয়। তো আমি এই জিনিসটা অনেক অ্যাপ্রিসিয়েট করি আর কি, যে এই কাজটা করা ভালো। আপনারা এজেন্সি যদি ধরেন, আপনারা ভেরিফাই করে নেবেন তারা আসলে কি ঠিক বলতে আসছে কিনা। ফাইন্যান্সিয়াল যেই প্রিপারেশনটা সেটা অনেকের বড় প্রশ্ন, যেমন টোটাল খরচটা কীরকম হয়, সেখানে লিভিং কস্ট, ইউনিভার্সিটি টিউশন ফিস সব কিছু মিলিয়ে। দেন যাওয়ার আগে কোনো প্রকার প্রুফ অথবা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় কিনা, তো সেটা নিয়ে যদি একটু আইডিয়া দিতেন। ওয়েল, চায়না এই বিষয়টার জন্য অনেক ফ্লেক্সিবল একটা জিনিস, মানে ব্যাংক সলভেন্সির জন্য। আপনি যদি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত হন, আপনি তাও চায়না থেকে যা পড়াশোনা করে চলে আসতে পারবেন। সো এটা একটা খুবই প্লাস পয়েন্ট আমি বলবো ফাইন্যান্সিয়াল দিক থেকে। আর যদি বলেন টিউশন ফি, আপনার যদি স্কলারশিপে যান তাহলে এটা পসিবল। আর চায়নাতে স্কলারশিপ হয় ফুল ফ্রিতে, যদি যান আপনার টিউশন ফিতে একেবারেই মৌকুফ, কোনো টিউশন ফিজই নেই। আর অনেক ইউনিভার্সিটি আছে যে আপনার হোস্টেল ফি, ডরমিটরি ফিটাও মানে নেয় না, বা নিলেও খুব খুব কম নেয় আর কি ইয়ারলি। আর যেটা হলো ফান্ড প্রুফ, আপনার সলভেন্সি, যেটা কথা বলতেছেন ব্যাংক সলভেন্সি, আই থিঙ্ক 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দেখালেই এনাফ চায়নাতে, দ্যাটস অল। আর এটাও যদি না থাকে, আপনি কোনো রিলেটিভেরও দেখা দিতে পারবেন, তার জন্য একটা আপনার এফিডেভিট করা লাগে আপনার কোর্ট থেকে, যে আমার ব্লাড সম্পর্ক না হলে এফিডেভিট করে নিতে পারবেন, তার অ্যাকাউন্ট দেখে আপনি চলে যেতে পারবেন। বা নিজের ব্লাড রিলেটিভ কেউ থাকলে তার 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার ভিসা হয়ে যাবে। জানাতে এটা নিয়ে কোনো অনেক ফ্লেক্সিবল, তারা এটা নিয়ে প্রবলেম করে না। আপনার ভিসা প্রসেসটা কিভাবে হয়েছিল? ভিএফএস বা এমবাসি, কোনোটা কি ধরতে হয়েছিল বা কেমন ছিল? কোন কোন ডকুমেন্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল? আমারটা বললে আর একটু জটিল হয়ে যাবে, কারণ আমি কোভিডের সময় অ্যাডমিশন নিয়েছি। সো আমার ব্যাপারে ভিসাটা ছিল, আমাদেরকে অনলাইনে আর কি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগছে, যেটা এখনও চালু আছে। আপনি ওয়েবসাইটে যাবেন, চাইনিজ এম্বাসি ওয়েবসাইটে, সেখানে যে আপনার ইনফরমেশনগুলো ফিল করে অ্যাপয়েন্টমেন্ট একটা শিডিউল নেবেন আর কি। সো অনলাইনে নিয়ে ফেলবেন। দেন আমাদের এখন সিস্টেমটা একই, আমাদের বেলায় কল দেওয়া হয়েছিল আর কি, ফোনে কল দিয়ে ইন্টারভিউ নিয়েছিল। বেসিক কিছু কোশ্চেন করছে, ব্যাংক সলভেন্সি নিয়ে কিছু কোশ্চেন করছে, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছি, কোন প্রোগ্রামে যাচ্ছি, আমার কোনো রেফারেন্স আছে নাকি, এগুলোই বেসিক কোশ্চেন করছিল। দেন এর মাধ্যমে হয়ে গেছিলো আর কি, মানে খুবই স্মুথ, বাটার স্মুথ ছিল আমার ভিসা পাওয়ার অভিজ্ঞতা। আর আমার পাসপোর্ট থেকে আদার ডকুমেন্টসগুলো আমি কুরিয়ার করে দিয়েছিলাম আমার বাসা থেকে। তো ওদের কাছে যাওয়ার পর ওরা ইন্টারভিউ নিয়ে ওরা ভিসা লাগে আবার আমার বাসায় কুরিয়ার করে দিয়েছে। মানে আমাকে ভিসা এম্বাসি ফেস করতে হয় না কোভিডের কারণে, ওইটা ওই সময় ছিল আর কি এরকম। বাট এখন সেম প্রসিজার, বাট হচ্ছে কুরিয়ারের জায়গায় আপনাকে নিজে ডকুমেন্ট নিয়ে যেতে হবে, ফোনে যে ইন্টারভিউ নিচ্ছে ওটা সরাসরি দিতে হবে, তারপর ভিসা লাগার পর ডকুমেন্টটা আবার নিজে নিয়ে আসতে হবে। এখন আর কি এরকম সেটা। চায়নাতে লাইফস্টাইলটা কিরকম? তাদের ফুড কস্ট কিংবা ট্রাভেল কস্ট
দেন তাদের কালচার, মানুষগুলা সেখানকার মানুষগুলা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে কতটুকু ফ্রেন্ডলি, বা গভর্নমেন্ট পলিসি ফর ফরেনার্স, হেলথ কেয়ার, এই জিনিসগুলো কিরকম তাদের লাইফস্টাইলটা? ওয়েল, চাইনিজ পিপলদের লাইফস্টাইল বলতে গেলে তারা অনেক হার্ড ওয়ার্কিং, আর তাদের টাইম ম্যানেজমেন্ট খুবই সুন্দর আর স্ট্রিক্টলি তারা ফলো করে। ফর এক্সাম্পল, তারা সকালবেলা কর্মসংস্থানে যাবে একবারে আর্লি মর্নিং, দেন 11টা পর্যন্ত কাজ করবে, তারপর একটা লম্বা ব্রেক নেয়, ওখানে তারা লাঞ্চ করে, যাবতীয় কাজ করে একটা ছোট্ট ঘুম দেয়, তারপর 2:30টার সময় আবার তাদের ওয়ার্কিং আওয়ার শুরু হয়। 11টা থেকে 2টা বা কোনো ক্ষেত্রে 2:30, এটা তাদের ব্রেক পিরিয়ড থাকে। তারপর 2:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত টানা কাজ করবে, ওয়ার্ক করবে। দেন সন্ধ্যা 6টার পর তারা বের হবে, বের হয়ে বাসায় ফিরবে 7:30টার মধ্যেই, মানে সন্ধ্যায় তাদের রাতের খাবার শেষ হয়ে যায়। 7:30, 8টার মধ্যে সব শেষ হয়ে যায়, খাবার ডিনার করা, 9টার মধ্যে তারা ঘুমিয়ে পড়ে, আবার সকালবেলা ওঠে। তো তারা খুবই হার্ড ওয়ার্কিং। অ্যান্ড হচ্ছে ফুডের ব্যাপার বিষয়টা যে বলি, আহ, আমি বাংলাদেশ থাকা অবস্থায় এটা নিয়ে অনেক কনসার্ন ছিলাম আর কি, যে চায়না যে খাবো কি, মানে যে চায়নার যে একটা ইমেজ আছে ফুডের প্রতি, সাপ খায়, ব্যাং খায়, অখাদ্য, করোনার সময় তো সেটা নিয়ে আরো মানুষজন আলোচনা হ্যাঁ, করতো। অখাদ্য খাবারগুলা খায় যেটা আমাদের সহ্য হবে না। সো আমি যা ফিল করছি, বাংলাদেশে কিন্তু এগুলো খায়। আপনি রাঙ্গামাটির দিকে যান, হ্যাঁ, তারা কিন্তু এগুলা নির্দিষ্ট, ট্রাইবাল পিপলরা খায়। হ্যাঁ, তারা খাচ্ছে। তো চায়নায় তো এরকম অনেক এথনিক গ্রুপ আছে বা ট্রাইবাল পিপল আছে, তারা হয়তো বা খায়। আপনি যদি মেইন ইন চায়নায় যদি সভ্য চাইনিজদের সাথে থাকেন, তারা এগুলোর আশেপাশেও যায় না, লাইক আমাদের মতোই। বাট ওগুলো বেশি পপুলার হয় কারণ আমরা ওগুলো দেখতে চাই যে চাইনিজ পিপল ওগুলো খায়, দ্যাটস ওয়াই এগুলো বেশি পপুলার হয়। আরেকটা হচ্ছে যে চাইনিজ মেইনল্যান্ড ছাড়াও অনেক জায়গায় অনেক চাইনিজ আছে, যেমন তাইওয়ানিজ আছে, মঙ্গোলিয়ান আছে, তারপর ইন্দোনেশিয়ান চাইনিজ আছে, তারপর গোয়ানজো সাইডে তারা ক্যান্টোনিজ চাইনিজ ভাষায় কথা বলে, তারা ক্যান্টোনিজ হিসেবে পরিচিত হয়। সো মেইনল্যান্ডের বারও চাইনিজরা আছে যারা এগুলো আবার অনেক মানে বেশি পরিমাণে খায়। সো তাদেরকেও চাইনিজ বলে চালাই দেওয়া হয়। কোনো কোরিয়ান একটা কিছু খাচ্ছে, ওটাও চাইনিজ বলে চালাই দেবে সবাই, এটা মানে যাই দেখে সবই চাইনিজ। বাট আপনি যখন অ্যাকচুয়ালি মেনলি চায়নায় যাবেন, চাইনিজ ফুডস আর ইয়াম, আপনার দেখেন সারা ওয়ার্ল্ডে কিন্তু চাইনিজ রেস্টুরেন্টে ভরা। ফুড মজা না হলে কিন্তু এত রেস্টুরেন্ট থাকতো না চাইনিজ। সারা ওয়ার্ল্ডে চাইনিজ খাবার, চাইনিজ রেস্টুরেন্টে ভরা। তাদের ফুডগুলো আসলে অনেক মজা। আমি যখন প্রথম চায়নায় যাই, আমার একটা ফ্রেন্ড আমার ক্যান্টিনে একটা খাবার কিনে দিয়েছিল, মানে রাইস ছিল আর বেগুন দিয়ে তারা কী জানি একটা সবজি রান্না করছিল, সাথে চিকেন ফ্রাই ছিল, খুব মজা ছিল আর কি। সো ওই দিন খাওয়ায় আমার পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গেছে চাইনিজ ফুডের প্রতি, যে চাইনিজ ফুডগুলো আসলে অনেক মজা হয়। আর কমিউনিকেশনসে বলতে মনে করেন আমি নিজেই কিন্তু চাইনিজ ভাষা পারি না। তো আমি চায়না গেছি, আমি ইংলিশে যে খুব একটা পোক্ত তাও কিন্তু না। বিদেশে গেলাম ফরেন কান্ট্রিতে, ভাষা জানি না একেবারেই। আমি কিন্তু আমার পড়াশোনা শেষ করে ডিগ্রি সার্টিফিকেট নিয়ে চলে আসতে পারছি। সো কমিউনিকেশন নিয়ে বুঝতে পারতেছেন, কোনো প্রবলেম নেই, সব কিছু এত সিস্টেমেটিকলি চলে। আপনার হাতে যদি জাস্ট একটা ফোন থাকে আর ইন্টারনেট কানেকশন থাকে, আপনাকে কেউ আটকাইতে পারবে না চায়নায়। আপনি চায়নার কোন কোনায় যাইতে চান, কী কাজ করতে চান, সব হয়ে যাবে এই তো, যদি আপনার হাতে যদি একটা ফোন থাকে। কারণ আপনার কোনো আইনি জটিলতা বা মিসম্যানেজমেন্ট কিচ্ছু নাই ওইখানে, সব কিছু সিস্টেমেটিকলি চলতেছে। আপনি জাস্ট ফোনের সিস্টেমটা জেনে নেবেন যে এই সিস্টেমে গেলে এই জিনিসটা পাবো, ওই সিস্টেম ফলো করবেন, আপনি আপনার কাজ হয়ে যাবে। সো আপনার কমিউনিকেশনে খুব একটা প্রবলেম নেই। আর চাইনিজ লোকালরা যারা আছে, তারা অনেক ফ্রেন্ডলি হয় ইন্টারন্যাশনাল পিপলদের প্রতি, যেটা আমি ফিল করছি অনেস্টলি আমার প্রভিন্সে। ইভেন কোনো কিছু যখন তাকে বুঝাইতে যাইতাম বার্গেনিং বা আস্কিংয়ের ব্যাপারে, সো আমি ট্রান্সলেটর একটা অ্যাপস আছে, অ্যাপস ইউজ করতাম। সো অনেক সময় ট্রান্সলেটর অ্যাপ হয় কি, ভুল ট্রান্সলেট করে, যা বুঝাইতে চায় মিনিংয়ে চেঞ্জ করে ফেলায়, অথবা আমার প্রোনাউন্স ঠিক হচ্ছে না, নিচ্ছে আরেকটা। তো এরকম প্রবলেম ফেস হয়। তো তারা কি করতো যে তারা অনেক ধৈর্য নিয়ে থাকতো। আমি আবার কাইটটা আবার ঠিক টাইপ করতাম, আবার অনেক বড় সেন্টেন্স লিখতে গেলে তো 2 মিনিট ধরে টাইপ করতাম। তো তারা 2 মিনিট চুপচাপ থাকবো, আমার টাইপ কতক্ষণ না শেষ হয়, তারা দেখবো, পড়বো, বুঝবে। আবার ওরা বুঝতে চেষ্টা করতো যে আমি যদি ভুলও টাইপ করতাম মাঝে মাঝে, ওরা সঠিক অ্যান্সারটা দিত, ওরা বুঝতে যে এইটা মনে হয় জিজ্ঞাসা করতেছে। সো তারা খুবই ধৈর্যশীল এইসব বিষয়ে, কখনো বিরক্ত হয় না। আপনার বাংলাদেশে যদি কাউকে এক কথা দুইবার জিজ্ঞাসা থেকে কিন্তু একটা নাক ছিটকানি দিব, যে বুঝে বোকা নাকি। চাইনিজকে এক কথা 5বার জিগান, আপনি ও বিরক্ত হবে না আপনার উপর। তারা খুবই ধৈর্যশীল নিয়ে আপনার সাথে কমিউনিকেট করার চেষ্টা করবে। গভর্নমেন্ট পলিসি হচ্ছে খুবই সুন্দর ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। আপনার হচ্ছে আমি যেমন আমার পাসপোর্ট মেয়াদ শেষ হয়ে যায় ওইখানে, আমার সাথে আমার ফ্রেন্ডের অনেকেরই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। সো পাসপোর্ট করতে গেলে তখন বাংলাদেশ এম্বাসি আছে চায়নাতে। সো তারা কি করতো, একটা লেটার লিখতো, পাসপোর্টটা কুরিয়ারে ঢুকাইতো, ডকুমেন্ট যা যা লাগতো কুরিয়ার করে দিত আপনার এম্বাসিকে। এম্বাসি পাসপোর্ট আবার বাংলাদেশ থেকে করায় আনায়, আবার আমাদেরকে কুরিয়ার করে দিত। একটা পয়সা কিন্তু বাড়তি দেওয়া লাগে নাই, আর এম্বাসিতে যাওয়াও লাগে নাই,
কোনো কোশ্চেনের অ্যান্সারও করা লাগেনি। পলিসি কত সুন্দর দেখেন, আপনি বাসায় বৈশা বাংলাদেশের থেকে আপনি পাসপোর্ট পেয়ে গেলেন, ঢাকা থেকে ইস্যু করা, কিন্তু পাসপোর্ট বাংলাদেশের সব পাসপোর্ট ঢাকা থেকে ইস্যু হয়। তো বেইজিং থেকে আপনার ওই পাসপোর্ট দেশে পাঠায় তারা, তারপর দেশে আপনার যে পাসপোর্ট পাঠাচ্ছেন আর যে ইনফরমেশনে তার প্রেক্ষিতে নতুন একটা পাসপোর্ট বানায়, তারপর ওই পাসপোর্ট আপনাকে বেইজিংয়ে পাঠিয়ে দেয় বাংলাদেশ সরকার, বেইজিং থেকে এম্বাসি থেকে আবার আপনার বাসায় পাঠানো হয়। আর খুবই ফাস্ট ট্র্যাক, 1 মাসের মধ্যে হয়ে গেছে বিষয়টা। কারণ বাংলাদেশে যদি আপনি এই কাজটা করতে যান, বলেন তো কেমনে করবেন? অনেক সময় লাগতো, অনেক দৌড়াদৌড়ি করতে হতো, কাগজপত্র হ্যাসেল, ঠিকঠাক করতে হতো। ওয়ার্ড কাউন্সিলের সার্টিফিকেট নিয়ে আসো, বিদ্যুৎ অনেক বিলের ঘুরাতো। কপি নিয়ে আসো। এই এটা এরকম কেন? আরে নামে মনে একটা কমা বেশি আছে। আপনাকে কিভাবে হ্যাসেল করানো যায়, কিভাবে 2টা পয়সা বাড়তি নেওয়া যায়, আপনাকে ভয়ভীতি দেখায় কত কি। বাট আপনি দেখেন, আমি একই সেবা নিলাম বিদেশে গিয়ে, আমার সার্ভিসটা দেখেন আর বাংলাদেশের মানুষের প্রতি তাদের সার্ভিসটা দেখেন। পাসপোর্ট কিন্তু আপনারটাও ঢাকা থেকে ইস্যু হবে, আমারটাও হবে, বাট আপনার আমার সার্ভিসে কত তফাৎ, যা আমি চাই না তাই। তো এখান থেকে গভর্নমেন্ট পলিসির একটা ভালো আইডিয়া পাবেন যে সার্ভিস কেমন হয়। আর ম্যাক্সিমাম সার্ভিস হচ্ছে পেপারলেস, মানে কাগজে ঝঞ্ঝট খুবই কম করতে চায় তারা, বুঝছেন। আপনার হচ্ছে অনলাইনেই সব বিষয় আপনি রেডি করে রাখবেন, ওরা জানবে আপনি কী কী ডকুমেন্ট নিয়ে আসবেন, আপনি জাস্ট প্রিন্ট আউট করে ডকুমেন্ট জমা দেবেন, সিল মাইরা রিসিপ্ট দেওয়া থাকলে রিসিপ্ট দিয়ে আপনার বাড়ি পাঠিয়ে দেবে। আপনার আর ফেসও করতে হবে না ওই ইনস্টিটিউটগুলা, সব কিছু অনলাইনে হয়ে যায়, কুরিয়ারের মাধ্যমে হয়ে যায়। বারবার মানে অফিসিয়ালদের সাথে যোগাযোগ বা ওই এই কেন্দ্রতে যা বারবার বিরক্ত করা, এইসব কিচ্ছু নাই, সব কিছু সিস্টেমেটিকলি হয় আর কি। আর হচ্ছে সেফটির বিষয়টা যদি বলি, আপনার ক্রাইম রেট খুবই কম চায়নাতে। তারা মনে করেন যে সরকারের পলিসি এমন যে আর খুব স্ট্রিক্ট অ্যাকশনস নেয় ক্রাইমের এগেনস্টে, যে কোনো ক্রাইম, ছোটো থেকে ছোটো, বড় থেকে বড়। তো ক্রাইম রেট খুবই কম, প্লাস হচ্ছে তাদের মেন্টালিটিও নাই খুব একটা ক্রাইম করার। একটা এক্সাম্পল দেই কেমন কম, মনে করেন আমি আরেকটা প্রভিন্সে, আরেকটা স্টেটে যাব। সো আমি আমার বাইকটা নিয়ে প্রথমে সাবওয়ে স্টেশনে যাই। তো আমার বাইকটা পার্ক করে, আমার কিন্তু সবার কাছে চাবি ভুলে যাই সবসময়, চাবি ক্যারি করতে মনে থাকে না। সো চাবিটা বাইকেই রাখা আমি সাবওয়ে দেওয়া মেন স্টেশনে গেলাম আমার প্রভিন্সের, দেন ওইখান থেকে আরেকটা প্রভিন্সে গেলাম বুলেট ট্রেনে করে। সো ওইখানে 2 দিন ঘুরলাম, সময় কাটালাম, দেন ওইখান থেকে আবার যখন এতক্ষণও আপনার হুঁশ আসে? আমার হুঁশ নেই যে আমার চাবি আমার সাথে নাই আর কি। আমি মনে করছি আমার চাবি আমার ব্যাগেই আছে, আর ওইখানে তো চাবি বের করার কোনো অপশন নেই, মানে প্রয়োজন পড়ে নেই। তো আমি বলছি চাবি কোনো ব্যাগে কোনায় রাখি দিছি আর কি। তো আমি গেলাম, ঘুরলাম ফিরলাম, আবার 2 দিন পর আসলাম, আসে আবার সাবওয়ে নিয়ে আমার বাসার সামনে সাবওয়েতে নামলাম। এখন বাইক চাবি বের করতে যেয়ে ব্যাগে চাবি নাই। আমি তো মনে করেন ওইখানে ওই প্রভিন্সে মনে করেন ফোন দেওয়া শুরু করছি যে আমার কোনো চাবি আছে নাকি, হ্যান ত্যান। বা যেই সেলারের কাছ থেকে বাইক নিয়েছি ওকে মেসেজ দিয়েছি যে চাবি মনে হয় হারাই বলছি, বাইকটাকে কোনোভাবে চালু করা যায় কিনা। তো ও বললো যে আমি আপনাকে জানাচ্ছি। এর মধ্যে বাইকে বসলাম, দেখি যে চাবিটা বাইকেই লাগানো আছে। মানে চিন্তা করেন, আপনার একটা পাবলিক প্লেস যেখানে হাজার মানুষ যাওয়া আসা করতেছে, সাবওয়ে স্টেশনের সামনে কিন্তু লক্ষ লক্ষ মানুষ যাওয়া আসা করে প্রতিদিন। আমার বাইকটা ওই জায়গায় পার্ক করে আমি 2 দিন অন্য একটা জেলায় ছিলাম, অন্য একটা জায়গায় তাও ছিলাম। চুরি হয়নি? চুরি হবে, আমার থেকে বেটার বাইক তার আছে, সে আমারটা কেন চুরি করবে? মনে করেন আপনার একটা যদি ফোন পইরা থাকে, কিন্তু আপনার ফোনের থেকে আমার কাছে বেটার ফোন আছে, আমি ফোনটা কেন চুরি করব? বিষয়টা হয়ে গেছে এরকম, সবার কাছে ওরকম বাইক আছে, আমার থেকে বেটার বাইক নিয়ে তারা ঘুরে, তারা আমার বাইক কেন চুরি করবে? প্রয়োজনই নাই চুরি করার। বিষয়টা এমন, মেন্টালিটি এমন, তাদের হার্ডওয়ার্কিং স্কিলস মানে এত ডেভেলপ করছে যে কারো টাকা মেরে খাওয়া, বড় হওয়া, চুরি করা, হ্যান ত্যান, এইসব মানে গ্রাউন্ড লেভেলে নাই। আর হেলথের ব্যাপারে যদি আসি, মনে করেন আমি যাওয়ার আগে আমার কিন্তু অ্যাজমার প্রবলেম আছে। তো আমি যাওয়ার আগে দেশ থেকে আই থিঙ্ক 5-6 হাজার টাকার খালি অ্যাজমার রিলেটেবল যা ওষুধ ছিল সব নিয়ে গেছি। 2 বছর ছিলাম, ডেট এক্সপায়ার হয়ে গেছে ওষুধ ইউজই করতে পারিনি, বুঝছেন। ওইখানে গেলে আপনার জ্বর হবে না, সর্দি হবে না। ওয়েদারটা ভালো? ওয়েদার ভালো বলতে পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন তারা, ধুলা পাবেন না, ময়লা পাবেন না, আবর্জনা পাবেন না। ফুড হাইজিনিক, এত সুন্দর হাইজিন মেনটেন করে ফুড সেফটিতে তারা। সো 2 বছরে আমি দেখছি, শুধু আমার না, আমার সহপাঠী, আমার রুমমেট যারা মেডিসিনস নিয়ে গেছে, কেউ মেডিসিন ইউজই করতে পারেনি। বেসিক মেডিসিনসগুলো যেটা বাংলাদেশে মনে করেন নাপা বলেন, নাপা এক্সট্রা বলেন, তারপর সর্দির ওষুধ বলেন, কাশির ওষুধ বলেন, এই ব্যথার ওষুধ বলেন, এটা ওটা হ্যান ত্যান, যা বাংলাদেশে প্রতি মাসে আমরা নিয়মিত লাগে আমাদের, ওইখানে আমরা ইউজই করতে পারিনি, জাস্ট বিকজ তারা নিট অ্যান্ড ক্লিন, একদম ধুলাবালি নাই ওখানে, ময়লা আবর্জনা নাই, কিচ্ছু নাই। সো এই জন্য ওষুধ মনে করেন হেলথ বিষয় নিয়ে আপনার কোনো কনসার্ন হবে না ওইখানে যে। আর ইভেন সব জায়গায় মেডিকেল স্টোর আছে, মেডিকেল স্টোরে আবার ডাক্তাররা বসে, যেমন বাংলাদেশে যেমন ফার্মেসি ওষুধ আছে না, তো ওইখানে কিছু ডাক্তাররাও বসে আর কি, ফার্মাসিস্ট যারা হয়।
সো তারা আপনাকে কিছু মেডিসিন সাজেস্ট করতে পারে, চাইনিজ মেডিসিন কী নিলে ভালো হবে না হবে। আপনি যদি জেনেরিকটা বুঝাই দিতে পারেন যে দেশে থাকতে আমি এই ওষুধটা খাইতাম, এখানে আমার ওষুধটা নেই, আমি কী ওষুধ নিতে পারি, তারাও সাজেশন দিতে পারে। বা ওটিসি ড্রাগগুলো তো বিনা প্রেসক্রিপশনেই নেওয়া যায়। প্লাস হচ্ছে আপনি যে ইউনিভার্সিটি যাবেন বা যে কমিউনিটিতে যাবেন ওখানে অনেক ডাক্তারগুলো অ্যাভেলেবেল থাকে। সো হেলথ নিয়ে আপনার কোনো কনসার্ন নাই। আমি আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চায়নাতে কোন কোন প্রোগ্রাম বেশি ভালো হবে? ইঞ্জিনিয়ারিং, এমবিবিএস, বিজনেস, আইটি অথবা ল্যাঙ্গুয়েজ কোনটা? ওয়েল, প্রোগ্রাম কোনটা ভালো হবে সেটা তো আপনি নিজে ডিসাইড করবেন আপনার জন্য। বাট চায়না পার্টিকুলারলি যদি আপনি মনে করেন যে স্কলারশিপে যান, সো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট খুবই ভালো হবে আপনার জন্য। কারণ লাইফ সায়েন্সের আন্ডারে স্কলারশিপ খুবই কম হয়। ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে টিচার্স বলেন, সুপারভাইজার বলেন, স্কলারশিপ বলেন, ওগুলো বেশি অ্যাভেলেবেল থাকে। আর যদি এমবিবিএস পড়তে যান দেন আমি সাজেস্ট করবো চায়না একটা ভালো অপশন আপনার জন্য এমবিবিএসের জন্য। কারণ মনে করেন দেশে আপনি প্রাইভেট কোনো ইউনিভার্সিটিতে যদি এমবিবিএস করতে চান, তো আপনার যে অর্থ খরচ হবে চায়নাতে ওটা অনেক কম। বিজনেস, আইটি বা যে কোনো সাবজেক্টেই যাচ্ছেন বাট স্কলারশিপ ছাড়া। বাট এমন একটা স্কলারশিপ আছে যেখানে কন্ডিশন যুক্ত করা, যে আপনাকে টপ 10-এর মধ্যে থাকতে হবে বা আপনার ভালো রেজাল্ট থাকতে হবে, এরকম সিজিপিএ মেনটেন করে চলতে হবে। তো তখন আই গেস সাজেস্ট করবো আপনার চায়না অ্যাভয়েড করা। কারণ চাইনিজ আপনার টিউশনস ফিজ অনেক হাই বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো থেকে। যদি কোনো ডাবল এ ক্যাটাগরি বা খুব হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটি যান, বাট স্কলারশিপে গেলে আপনার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, আর স্কলারশিপ ছাড়া গেলে আপনি এমবিবিএস কনসিডার করতে পারেন। আর ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনি যদি নিয়ার ফিউচারে আপনার ইন্টারপ্রেটার বা ল্যাঙ্গুয়েজ একটা স্কিল শিখলে কোনো দিন আপনার লস হবে না। যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখেন, আপনার যদি ল্যাঙ্গুয়েজ একটা স্কিল জানা থাকে আপনি সামহাও এটাকে আর্নিং পটেনশিয়ালে কনভার্ট করতে পারবেন। সো এটা আপনার কোনো দিন লস যাবে না ল্যাঙ্গুয়েজ শেখাটা। সো আপনি যদি চায়নাতে ল্যাঙ্গুয়েজ করতে যান এটা গুড অপশন। কারণ ল্যাঙ্গুয়েজের জন্য সবচেয়ে বেশি দরকার হয় অ্যাটমসফিয়ার বা এনভায়রনমেন্ট। ওইখানে আপনি চায়নাতে গেলে প্রপার ওইটা পাবেন। আপনি যদি 1-1.5 বছর চায়নাতে যে ল্যাঙ্গুয়েজও করেন আপনার অনেক অপরচুনিটিস তো খুলবে আর কি সামনে। অনেকেই করে বাংলাদেশ থেকে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যায়, এটা খারাপ অপশন না, এটাও ভালো। ইউনিভার্সিটির যে এনভায়রনমেন্ট সেটা নিয়ে কিছু বলুন। যেমন ক্লাস, ল্যাব, শিক্ষক কিংবা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ছিল কিনা, কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে এগুলো নিয়ে। ওয়েল, ইউনিভার্সিটি এনভায়রনমেন্ট খুবই চমৎকার ছিল। আর ওইখানে যদি বলতে চাই আপনি আপনি যদি ইংলিশ টটে যান আপনি ফরেনারদের সাথে ক্লাস করবেন। সো ওইখানে গেলে আপনি ইন্ডিয়ান, পাকিস্তান, শ্রীলঙ্কান, মরক্কান, আফ্রিকান থেকে শুরু করে বিভিন্ন দেশের বিভিন্ন স্টুডেন্টগুলো সব একসাথে হয়ে সব ডিফারেন্ট কালচার শেয়ার করে আর কি। সো এটা অনেক ফান এক্সপিরিয়েন্স হয়। সো ক্লাসের ব্যাপারটা অনেক এনজয়েবল থাকে। অ্যান্ড হচ্ছে ল্যাব হচ্ছে আপনার চাইনিজ ল্যাবগুলো ফুলি এস্টাবলিশ থাকে। মনে করেন আমি যেটা পার্সোনালি ফিল করছি, যেহেতু আমি ফার্মেসি নিয়ে পড়ছি, তো আমার ফার্মেসি ডিপার্টমেন্টের ল্যাবে একটা ওষুধ ম্যানুফ্যাকচার কোম্পানিতে কী কী মেশিনারিজ প্রয়োজন হয় আমার ল্যাবে সবই ছিল এ টু জেড। তো চায়নাতে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু আপনাকে ইন্টার্নশিপ করায় না। ইন্টার্নশিপ করে না কারণ তাদের ল্যাবই এস্টাবলিশ, সব ল্যাবই সব শিখায় দেয় বিষয়গুলো। আমাদেরকে যেমন শিখাইছে যে ইন্ডাস্ট্রি লেভেলে গেলে এই ফানেলগুলো বড় সাইজের থাকে, আমরা এখানে ছোটো মিনিচার ভার্সন আসছে বাট সেম ফাংশনালিটি। এইচপিএলসি মেশিনস বলেন, তারপর ক্রোমাটোগ্রাফি থেকে শুরু করে এ টু জেড একটা যা লাগে সবই সব ল্যাবে থাকে আর কি। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গেলে ওই ল্যাবে দেখবেন যে ম্যানুফ্যাকচার করতে যা লাগে ওই ল্যাবে সব আছে এ টু জেড। সো চাইনিজ স্টুডেন্টদেরকেও ইন্টার্নশিপ করায় না আর কি, যেটা বাংলাদেশে যেটা ইন্টার্নশিপ করা হয় ফ্যাক্টরি ভিজিট বলেন, ওগুলো খুব মানে চায়নাতে খুব ওটা এফোর্ট দেয় না কারণ ওদের ল্যাবই অনেক এস্টাবলিশ থাকে। শিক্ষক আসলে আপনি যদি চাইনিজ ভাষাটা পারেন আপনার সাথে হয়তো বা খুব সুন্দর ডিপলি মনোযোগ দিয়ে কনভারসেশন করবে। আর যদি ইংলিশ পারেন হ্যাঁ কমিউনিকেট করবে, তারপর একটা হেজিটেশন থেকে যায় দুইজনের মাঝে ইংলিশে আর কি, তারা অত কমফোর্টেবল না যেটা আমি ফিল করছি। আর ভালো খারাপ বলতে চ্যালেঞ্জেসগুলো বলতে একই তো, ওই ল্যাঙ্গুয়েজটা থাকে একটু, আপনাকে ফোন দিয়ে আর কি বরাবর ডিপেন্ডেন্ট হয়ে যেতে হয়। ল্যাঙ্গুয়েজটা শিখে ফেললে আপনার আই থিঙ্ক খুব একটা বেশি চ্যালেঞ্জেস থাকে না। আর মেইন চ্যালেঞ্জেস থাকে আর কি আপনার খুবই হার্ডওয়ার্কিং মাইন্ডসেট নিয়ে যাইতে হবে। মনে করেন আপনার অনেক কারিকুলাম, চাইনিজ কারিকুলাম আছে যেটা আমেরিকান কারিকুলাম ফলো করে না, হয়তো বা যেটা আমেরিকাতে কারিকুলাম অনুযায়ী আপনার 2 সেমিস্টার লাগবে, ওরা হয়তো বা 1 সেমিস্টারে ওটা পড়াই দিবে। তো 2 সেমিস্টারের চাপ 1 সেমিস্টারে নিয়ে ফেলতে হবে আর কি। এটা আমি ফিল করছি। কারণ হচ্ছে আর ওদের সিস্টেম হচ্ছে যে 4 মাস হচ্ছে আপনার ক্লাস অ্যান্ড এক্সাম টাইম আর 2 মাস ছুটি থাকে। প্রতি সেমিস্টার 6 মাসের হয়, বছরের 2টা সেমিস্টার, 4 মাস ক্লাস করাবে আর 2 মাস ছুটি দিবে, এরকম আর কি সিস্টেম থাকে ওদেরকে। সো আর এই যে 2 মাস ছুটি দিবে এই জন্য এটা কভার আপ করার জন্য কী পরিমাণ 4 মাসে প্রেশার দিবে আপনার পড়াশোনার জন্য, আপনি পাগল হয়ে যাবেন।
আপনি সকাল ৮ থেকে রাত ৮টা শুধু মনে করেন যে ক্লাস, ল্যাব, পড়াশোনা, লাইব্রেরি, এর বাইরে কিছু করতে পারবে না। এই ৪ মাস আপনার কোনো লাইফ থাকবে না। এই ৪টা জিনিস ছাড়া। ক্লাস, ল্যাব, লাইব্রেরি আর ক্যান্টিন। দ্যাটস অল। এই ৪ টাই আপনার লাস্ট ৪ মাসের। সো খুবই প্রেশার দেয় এই ৪ মাসে আপনার পড়াশোনার জন্য। আর এক্সামও খুবই দ্রুত নিয়ে ফেলায়। মনে করেন ১ সপ্তাহের মধ্যে এক্সাম শেষ করে দেবে। একদিনে ২টা করে এক্সাম দিয়ে দিবে। সকালে একটা, ২ ঘন্টা ব্রেক দিয়ে আবার বিকালে আরেকটা। ৩ ঘন্টা বা ২ ঘন্টার এক্সাম দিল। একদিনে ২টা করে এক্সাম দিয়ে দিলে ১ সপ্তাহে এক্সাম, ইভেন আপনি আজকে একটা এক্সাম দিলেন, ২ দিন পর আরেকটা এক্সাম দেবেন, এই এক্সামের রেজাল্ট চলে আসে ওয়েবসাইটে। মানে পরীক্ষা দিতে দিতেই আপনার দিতে রেজাল্ট দিতে রেডি হয়ে যায়। আর সেমিস্টার হইতে হইতে আপনার মার্কশিট টার্কশিট সব রেডি হয়ে থাকে। মানে এত স্মুথলি করে আরকি বিষয়গুলো আরকি। সো এই চ্যালেঞ্জগুলো একটু নিতে হবে। আপনার যে কঠোর পরিশ্রম করতে হবে ওইখানে যেয়ে, পড়াশোনার মধ্যে থাকতে হয় আরকি। যে আমার সাবজেক্টের পার্সপেক্টিভ আমি বললাম আরকি। বাকি সাবজেক্টগুলো আমি খুব একটা বলতে পারব না। অ্যাকোমোডেশন হোস্টেলিং ব্যবস্থাটা কিরকম ছিল? ক্যাম্পাসের ভেতরে নাকি বাইরে? রুম শেয়ার করতে হয় কি? হ্যাঁ, অ্যাকোমোডেশন হচ্ছে আমি লাকিলি আমার ইউনিভার্সিটির ডরমিটরিতে জায়গা পাইছিলাম। তো আমার অনেক ফ্রেন্ড আছে যারা আরকি সিট পায়নি। তো ইউনিভার্সিটি থেকে আপনার অ্যাপ্রুভড কিছু এজেন্সি থাকে। ইউনিভার্সিটি আপনাকে সাজেস্ট করে এই এজেন্সির কন্ট্যাক্ট দিয়ে দেয় বা আপনার কন্ট্যাক্টটা এই এজেন্সিকে দিয়ে দেয়। তারা আপনাকে বাসা খুঁজতে আরকি খুবই সাহায্য করে আরকি। সো ইউনিভার্সিটিতে আর রুম শেয়ার করতে হয় নাকি এটা আপনার উপর। অনেক ইউনিভার্সিটি পলিসি থাকে আপনি যদি একটু বেশি পেমেন্ট করেন আপনাকে সিঙ্গেল রুম দেবে। আপনি একটু কম পেমেন্ট করলেন আপনাকে ডুয়েল রুম দেবে। আর একটু কম পেমেন্ট করলেন ৪ জন দেবে। ৪ জনের নিচে নামে না আরকি। আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে ১ রুমে ৪ জন। আর ম্যাক্সিমাম ইউনিভার্সিটি ফরেন স্টুডেন্টকে ১ রুমে ২ জন অ্যালাও করে আরকি। ওরা ওটা প্রিফার করে চাইনিজরা। আর একটু বেশি পেমেন্ট করলে হয়তোবা ১ রুমে সিঙ্গেল রুমে এভেইলেবল থাকলে আপনাকে দিয়ে দেয়। সেখানে কোনো আয়ের সুযোগ আছে কি? কোনো চাকরি করা যায় পার্ট টাইম বা আইনগত ব্যবস্থাটা কি? আপনার অভিজ্ঞতা থেকে কোন ঝুঁকির মধ্যে ফেস করতে হয়েছিল বা কিছু? ওয়েল ইন জেনারেল আপনি যখন চায়নাতে যাবেন, আপনার চাইনিজ গভর্নমেন্ট পলিসি অনুযায়ী আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় কোনো ধরনের চাকরি করতে পারবেন না। আচ্ছা। যদি ধরা পড়েন আপনাকে রেড সিল দিয়ে বের করে দেবে আপনার দেশ থেকে। তো এরকম অনেক আছে, মানে অনেক না বাট ২-১টা এক্সাম্পলস আছে আরকি, যেটা আমাদের ইউনিভার্সিটি গেলে আপনাকে এগুলোর বিষয়ে ব্রিফিং দেয়। ওরিয়েন্টেশন করে না? এইখানে ব্রিফিং দেয় বা কেউ ওরকম ধরা পড়ে থাকলে ওই এক্সাম্পলসগুলো দেয়। সো আমি যেটা পেয়েছিলাম, আমার ইউনিভার্সিটিতে আমার ২-৩ বেশ আগে আফ্রিকান একটা স্টুডেন্ট আরকি, মানে লুকায়, লুকায় একটা জায়গায় জব করতো আরকি পার্ট টাইম। তো সামহাউ ইউনিভার্সিটি, এখন আপনি লুকায় জব করলে কিন্তু দেশের সরকার আরকি খুব একটা টের পাবে না। সামহাউ কোনো একটা কিছু কারণে কোনো একটা ওই দেশেরই স্টুডেন্ট এটা অথরিটিকে জানা যায়, ইউনিভার্সিটি অথরিটিকে জানা যায়। দেন ইউনিভার্সিটি অথরিটি পুলিশকে জানায়। পুলিশ ইনভেস্টিগেশন করে দেখে যে হ্যাঁ, সে এক জায়গায় পার্ট টাইম জব করতো। ইভেন এটা মনিটর করে যে প্রতিদিন সিসিটিভি চেক করে দেখতো যে একই সময়ে এই জায়গা দিয়ে বারবার প্রতিদিন একই জায়গায় যাচ্ছে। দেন ওটা ফলো আপ করে। ফলো আপ করে দেখে যে সে একটা জায়গায় পার্ট টাইম জব করতো। সো তাকে রেড সিল দিয়ে বের করে দেয় আরকি। সো এটা একটা আমার ইউনিভার্সিটিতে এক্সাম্পল আছে। সো আপনি যদি আবার অনেক স্টুডেন্ট করতো যে লুকায়, লুকায় পার্ট টাইম কিছু অনলাইন টুকটাক আশেপাশে জবগুলো করতো। ওগুলাতে আরকি অনেকেই করে বাট চাইনিজ সরকার আরকি এটা অ্যালাউ করে না পার্ট টাইম জবের জন্য। আর সেকেন্ড হচ্ছে ইভেন চাইনিজ স্টুডেন্টরাও স্টুডেন্ট থাকা অবস্থায় জব করতে পারে না বা করতেও চায় না আরকি। আর আরেকটা অপশন আছে যারা হয়তোবা ডিপ্লোমায় যায় বা অন্য কোনো প্রোগ্রামে যায় বা এটা প্রভিন্সিয়াল আইন অনুযায়ী আরকি। তো যেটা করে আপনি যখন ৪ মাস যেটা বললাম যে একাডেমিক পড়া করতেছেন, তো ওইখানে আপনার স্টুডেন্ট ভিসা। যখন আপনার ভ্যাকেশন শুরু হবে ২ মাসের ছুটি থাকে। সো ওই জায়গায় আপনি একটা ওয়ার্কিং ভিসা লাগাইতে পারেন পার্ট টাইমের। ২ মাসের জন্য একটা ওয়ার্কিং ভিসা দিবে। সো ওই ২ মাস কাজ করলেন। দেন আবার যখন আপনার স্টুডেন্ট টাইম শুরু হবে, আপনার ইউনিভার্সিটি খুলে যাবে। দেন ওয়ার্কিং ভিসার মেয়াদ উঠে যাবে। আবার স্টুডেন্ট ভিসায় আপনাকে যাইতে হবে। সো ওই ৪ মাস আবার কিছু করতে পারবেন না। এইভাবে অনেকে করে আরকি। সো এই ২ টা মেথড আছে। বাট ইন জেনারেল চায়নাতে পার্ট টাইম জব আরকি হয় না। স্কলারশিপ অপরচুনিটিসটা কিভাবে গ্র্যাব করতে হয়? আপনার কিংবা আপনার বন্ধুরা কি ধরনের স্কলারশিপ পেয়েছিলেন? ওয়েল চায়নাতে আপনি যদি মেজর স্কলারশিপ দেখেন ৩ ভাগে ভাগ করতে পারেন। একটা হচ্ছে সিএসসি, যেটা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপস। সো ওইটাতে আপনার টিউশনস ফি কভার করে, আপনার হোস্টেল বা অ্যাকোমোডেশন ফিস কভার করে। দেন প্রতি মাসে আপনাকে মান্থলি স্টাইপেন্ড দেয় 3000 আরএমবি, হুইচ ইজ ইকুয়াল টু আপনার ৫০,০০০ এর কাছাকাছি বাংলাদেশে দেয় আরকি। প্লাস আপনার হয়তো বা ইন্স্যুরেন্সটাও কভার করে দেয় প্রতি বছরে সিএসসিতে। দেন আসে আপনার প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট যেটা আছে স্কলারশিপ, ওটাও সেম। বাট ওইটা আপনার হয়তোবা ২,২৫০ আরএমবি স্টাইপেন্ড দেয়। আর বাকি সবকিছু ওটাতেও সেমই থাকে। ওটা প্রভিন্স অনুযায়ী একেক প্রভিন্সের একেক রকম আরকি থাকে। পার্শিয়াল স্কলারশিপ আছে এরপর। পার্শিয়াল হচ্ছে আপনার যদি টিউশনস ফিটা আরকি পূরণ করে দিবে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, বাট পার্শিয়াল। তো আপনার শুধু টিউশনস ফি দিবে, আর হোস্টেল ফিস বা আদার ফিসগুলো স্টাইপেন্ড পাবেন না। শুধু টিউশনস ফিটা মকুফ করে দিবে, গভর্নমেন্ট দিবে আরকি।
আর ইউনিভার্সিটিতে ৩ ধরনের স্কলারশিপ হয়। একটা হচ্ছে টাইপ এ, টাইপ বি, টাইপ সি। টাইপ বিটা সামহাউ সিএসসির মতো রিজেম্বল করে। ওটা আপনার টিউশন ফি মওকুফ থাকে, হোস্টেল ফিসও মওকুফ থাকে, আর প্রতি মাসে ১,০০০ থেকে ১৫০০ আরএমবি আর কি স্টাইপেন্ড দেয়। টাইপ বিতে জাস্ট স্টাইপেন্ডটা হয় না, বাকি সব কিছু সেম থাকে। আর টাইপ সিটা হচ্ছে আপনার পার্শিয়াল হয়, যেটা হচ্ছে শুধু টিউশন ফিটা কভার করবে। এই ৩টা স্কলারশিপ পাওয়া যায়। আর গ্র্যাব করতে হলে আপনাকে মনে করেন সিএসসি এর জন্য আপনার একটা পোর্টাল আছে, যেমন ওই ক্যাম্পাস চায়না.org-তে ওইখানে গেলেই সিএসসির ব্যাপারে একটা পোর্টাল, এখানে লিঙ্ক দেখতে পারবেন। এখানে যে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, দেন আপনার যে ইউনিভার্সিটি প্রসিজার আছে আর কি সিএসসি অ্যাপ্লিকেশনের জন্য, ওখানে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট এগুলো সব লেখা থাকে, বা একটা ব্রোশে বা পিডিএফই থাকে আর কি। ইউনিভার্সিটিকে যদি বলেন আপনি মেল করে, আমি সিএসসিতে এখানে অ্যাপ্লিকেশন করতে চাই, প্রসিজার কি, ইউনিভার্সিটি আপনাকে হেল্প করে। বা আপনি ক্যাম্পাস চায়না.org-তে গেলে ওইখানে সব ইনফরমেশনগুলো পেয়ে যাবেন আর কি। আন্তর্জাতিক শিক্ষার্থীদের কোনো সোসাইটি বা গ্রুপ বা বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে কোনো সোসাইটি বা গ্রুপ আছে কি? হ্যাঁ, ওইখানে মনে করেন যে ফরেনারদের জন্য একটা আলাদা ইউনিভার্সিটি থেকেই একটা সংগঠন আর কি ইস্যু করে আর কি। ওইখানে প্রেসিডেন্ট থাকে। সো আপনার ইউনিভার্সিটি গেলে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সংগঠন পাবেনই আপনি বাই ডিফল্ট। এর বাইরেও আপনার যদি নিজের দেশের ক্ষেত্রে যদি হয়, বাংলাদেশেরটা আমি বলতে পারবো, বাকি দেশগুলো বলতে পারেন না। আপনি যদি ইন্টারনেটে বা ফেসবুকে বা কোথাও সার্চ দেন BCYSA, বাংলাদেশ চায়না ইউথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। তো এরকম একটা গ্রুপ আছে, এবং এটা বাংলাদেশ এম্বাসিও এর সাথে কানেক্টেড, চাইনিজ এম্বাসি এর সাথে কানেক্টেড। আপনার চায়নাতে পরে যে বাংলাদেশের সিনিয়ররা বলেন, জুনিয়ররা বলেন, এরা অ্যালামনাই আর কি, এখানে সবাই আর কি এই গ্রুপে কানেক্টেড। সো এই গ্রুপ থেকে আপনার যে কোনো হেল্প যদি আপনি চান, তারা আমি দেখছি অনেকেই এই গ্রুপ থেকে অনেক হেল্প পায়। যেমন কারো হয়তোবা কোনো কিছু হারিয়ে গেছে, পাসপোর্ট হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, কীভাবে হেল্প পাওয়া যায়, পাসপোর্ট রিনিউ কীভাবে করব। তারপর হয়তোবা আমি চলতে গেছি, আমার এখানে এই প্রবলেম হয়েছে, গ্রুপে অনেকে পোস্ট করে, অনেক দেখি রেসপন্স অনেক ভালো আসে। অথবা এমন হয়েছে যে কেউ স্টুডেন্ট মারা গেছে, আমার ফ্রেন্ড হয়তোবা মারা গেল, তো আমি এখন কীভাবে তাকে দেশে পাঠাতে পারি, আমি প্রসিজার কী ফলো করব। সো এই গ্রুপগুলো থেকে এইসব অনেক মেজর মেজর হেল্পস পাওয়া যায় আর কি। কতজন বাংলাদেশি আসলে চীনে পড়ে? কতজন আহ, বাংলাদেশি আপনি যে শহরে ছিলেন বা বিশ্ববিদ্যালয়ে ছিলেন সেখানে পড়াশোনা করেছে? ওয়েল, মনে করেন আমি বিদেশে গেলাম, নতুন একটা কালচার, নতুন ভাষা, কিন্তু আমি সারাদিন বাংলাই বলতেছি। তাহলে আপনি এখান থেকে আইডিয়া করতে পারবেন কতজন বাঙালি পড়ে। মানে আমার ইউনিভার্সিটিতে সব বাঙালি দিয়েই ভর্তি ছিল, বাঙালি আর পাকিস্তানি। তো আমার চারপাশে সবসময় বাংলা কথা আর উর্দু কথা। ইভেন ওইখানকার দোকানদারগুলো মোটামুটি বাংলা, আলু টালু হ্যান ত্যানগুলো বলতো আমাদের কাছ থেকে শুনে শুনে। মানে এত পরিমাণ বাঙালি আমার ইউনিভার্সিটি ছিল। সো ওভারঅল চায়না যেগুলো তো পপুলার ইউনিভার্সিটি, যেগুলো খুব নামডাক বা খুব স্কলারশিপ দেয়, দেখবেন যে ম্যাক্সিমাম ওখানে বাঙালি আর পাকিস্তান আছে। সো আপনি এটা নিয়ে, কমিউনিটি নিয়ে প্যারা খাবে না। সো এটার একটা পজিটিভ দিকও আছে, এটার একটা নেগেটিভ দিকও আছে। নেগেটিভ হচ্ছে আপনার চাইনিজ ভাষা শেখার আগ্রহটা একটু কমে যাবে, ইনফ্লুয়েন্স হতে পারবে না, যেহেতু সবসময় বাঙালি মানুষই পাচ্ছেন আপনার আশেপাশে 24 ঘন্টা। আর পজিটিভ দিক হচ্ছে আপনার অনেক হেল্প হয় বাঙালি মানুষ থাকে, আপনার সিনিয়র অ্যালুমনি থাকলে অনেক বিষয় থাকে যেগুলো হয়তো বা চাইনিজ মানুষদের সাথে আপনি শেয়ার করতে পারবেন না, বাট অ্যাজ এ বাঙালি সে আমার বিষয়টা বুঝবে যে আমার রিকোয়ারমেন্টটা কী। তো সেই অনেকগুলো এই বিষয়গুলো হেল্প হয়, বা গাইডেন্স পাওয়া যায় তাদের কাছ থেকে। তো এটার পজিটিভ দিক আছে, নেগেটিভ দিকও আছে। সো বাঙালি অনেক আছে চায়নাতে, বিজনেস বলেন, জব বলেন, ইভেন স্টুডেন্ট বলেন, বাঙালিদের সমস্যা নেই কমিউনিটির জন্য। গ্রাজুয়েশনের পরে আপনার গ্রাজুয়েশনের যে অনুষ্ঠান সেটা অভিজ্ঞতা কেমন ছিল? আর চীনা বিশ্ববিদ্যালয়ে কতটুকু আনুষ্ঠানিক? ওয়েল, তারা খুবই আনুষ্ঠানিক। অ্যান্ড আমি যে ইউনিভার্সিটিতে পড়তাম ওটা আমার প্রভিন্সে ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি বলা যায়, যেখানে আই গেস প্রতি বছর 70,000-এর মতো স্টুডেন্ট গ্র্যাজুয়েট হয়। 70,000। তো ইউনিভার্সিটির ভিতরে নিজস্ব একটা বড় স্টেডিয়াম আছে, ওগুলাতে অ্যারেঞ্জমেন্ট হইতো আর কি, গ্রাজুয়েশন প্রোগ্রামগুলো, সেরেমনিগুলো। ইভেন এক একটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা এক একভাবে উদযাপন হইতো। সো মনে করেন 1 মাস 1.5 মাস দেখতাম গ্রাজুয়েশনের, সবাই গ্রাজুয়েট ড্রেস পরতো, এক এক জায়গায় যাইতো, এক এক ডিপার্টমেন্টে যাইতো, এক একভাবে আর কি গ্রাজুয়েশন সেলিব্রেশন করতে। 1-1.5 মাস শুধু গ্রাজুয়েশন উৎসব মুখরই থাকে আপনার চায়নাতে। মানে যখন জুন জুলাই বিশেষ করে গ্রাজুয়েশন টাইম, যেখানে গ্র্যাজুয়েট হয়। সো প্রত্যেক বছর জুন আর জুলাই মাসে প্রায় 1-1.5 মাস দেখবেন যে ম্যাক্সিমাম স্টুডেন্ট গ্র্যাজুয়েশন গাউন পরেই ঘুরতেছে। চীনে কাজের সুযোগ বাংলাদেশি হিসেবে কি সম্ভব? কাজ পাওয়া কতটুকু কঠিন? কোন সেক্টরে বেশি সুযোগ ছিল? ওয়েল, কাজ পাওয়ার সুযোগ বলতে আমি বলব যে ওখানে সুস্থ কম্পিটিশন আছে।
কম্পিটিশন তো সব জায়গায় আছে, বাংলাদেশে কম্পিটিশন, বাট সুস্থ কম্পিটিশন কিন্তু আলাদা জিনিস। সো আপনি যদি মোটামুটি ল্যাঙ্গুয়েজ জানেন আর মোটামুটি ভালো একটা ইন্টারভিউ দিতে পারেন, আপনার জব হয়ে যাবে। তো আর যদি ল্যাঙ্গুয়েজ না জানেন তাহলে একটু আপনার জন্য অনেক টাফ চায়নাতে জব করার জন্য। ইভেন যারা ইংলিশেও কমিউনিকেট করেও অনেক চাইনিজরা করে, বাট তারা ইন্টারেস্টেড না অত ইংলিশের জন্য, তারা চাইনিজ ল্যাঙ্গুয়েজটাকে অনেক প্রিফার করে কাজের ক্ষেত্রে বা ইয়ার ক্ষেত্রে। জব পাওয়া কঠিন না, বাট আপনার হচ্ছে যদি স্কিলস থাকে আর ল্যাঙ্গুয়েজটা একটু জানা থাকে, আপনি ইজিলি ওখানে জব পেয়ে যাবেন। আর সেক্টর বলতে আইটি সেক্টরগুলোতে বেশি চান্সেস থাকে আর কি। আর আদার সেক্টরগুলোতে মনে করেন যে আপনি যদি হাই প্রোফাইল জবে যান তাহলে কিন্তু হিউজ কম্পিটিশনস ওইখানে। হাই প্রোফাইল জবের জন্য আপনার প্রোফাইলটা খুবই হাই থাকতে হবে, প্লাস হচ্ছে আপনার স্কিলস থাকতে হবে, আপনার কাজটা জানতে হবে। ইভেন জানতে হবে বলতে কি আপনি সবার থেকে ভালো জানতে হবে কাজটা। আর এভারেজ জবগুলো, মিড রেঞ্জের জবগুলো আপনি অ্যাভেলেবেল, জাস্ট একটু কমিউনিকেশন লেভেলটা যদি আপনার ভালো থাকে ওগুলো ইজিলি পেয়ে যাবেন, যেটা অনেকেই করতেছে, আমার সহপাঠীরা বলেন, সিনিয়ররা বলেন। বাট ওই মিড লেভেল জবগুলো বাংলাদেশের অনেক হাই লেভেল জব থেকে হাই হাই স্যালারি পে করে আর কি। সো এটা প্রবলেম হয় না। তো ভাষা জানা থাকলে জব নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না। চীন থেকে গ্র্যাজুয়েশন শেষ করে কি ইউরোপ, মিডল ইস্ট কিংবা এশিয়াতে যাওয়ার সুযোগ বাড়ে? আমি অনেককেই দেখছি যে চীনকে একটা আপনার ইন্টারসেকশন হিসেবে ইউজ করে আহ, অন্য ইউরোপ বা আমেরিকা যাওয়ার জন্য আর কি। সো আই মিন এটা কাজও করে আর কি, এটা ভালো ফর্মুলা। তো আমি আমার এক সিনিয়রই কথা বলি, উনি হচ্ছে প্রথমে চায়নাতে অ্যাডমিশন নেয়, নিয়ে গ্রাজুয়েট হয়ে আবার চায়নাতে মাস্টার্সে ভর্তি হয়। মাস্টার্স হওয়ার পরে উনি আবার ইউরোপে অ্যাপ্লাই করে। সো ওনার অভিজ্ঞতা থেকে যেটা জানছি যে ইউনিভার্সিটির যে অ্যাকসেপ্টেন্স লেটার ছিল, ইভেন ডকুমেন্টস যা যা ছিল, আর পাসপোর্ট দিয়ে ইতালি একটা এম্বাসিতে কুরিয়ার করে দেয়। দেন ইতালি এম্বাসি ওনার একটা অনলাইন ইন্টারভিউ নেয়, দেন ওইখান থেকে ভিসা লাগে, পাসপোর্ট পাঠায় দেয়, দেন চীন থেকে উনি ইতালিতে চলে যায়। কারণ এই সিনারি যদি আপনি বাংলাদেশে নিয়ে আসতে যান, আপনার হয়তো বা এম্বাসিতে ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট পাইতে হয়তো বা 6 মাস টাইম লাগতে পারে। দেন ইন্টারভিউ আপনার যাবেন, ওখানে আপনাকে কোশ্চেন্স করা হবে, পাবেন না পাবেন পুরো আনসার্টেনিটির মধ্যে থাকতে হয়। বাট চায়নাতে যদি আপনি যান, ওইখানে এম্বাসিগুলো, আপনি যদি প্রোফাইল ঠিক থাকে, আপনি যদি ভ্যালিড কাগজপত্র দেন, আপনার হয়ে যাবে আর কি। ইউরোপ বলেন, আমেরিকা বলেন, ভিসা পাওয়া রেশিও অনেক বেড়ে যায় বাংলাদেশিদের জন্য। আপনি বাংলাদেশি হয়ে এখন আমেরিকান ভিসা নিতে যান, আপনার কিন্তু চান্সেস অনেক টাফ, অনেক কিছুর মধ্যে দিয়ে যাইতে হবে। বাট চায়নাতে সেম কাজটাই করলে ওটা অনেক ইজি হয়ে যায়। তো অনেকে ইন্টারসেকশন হিসেবে ইউজ করে আর কি। সো এটার পসিবিলিটি অনেক বেশি চায়না থেকে করলে। চীন থেকে বাংলাদেশে ফেরত আসার প্রক্রিয়াটা কিরকম ছিল? ওয়েল, খুবই স্মুথ, কোনো হ্যাসেল হয়নি। ইভেন গ্র্যাজুয়েশন হয়ে গেছে 1-1.5 মাসের মধ্যেই। আমার সার্টিফিকেট বলেন বা যা যা ডকুমেন্টস হয়েছে ইউনিভার্সিটি সব আমাকে বুঝাই দিয়েছে আর কি। বাংলাদেশে যেটা হয় সেশন জট বা হ্যান ত্যান যা থাকে, বা সেরেমনি হওয়া না পর্যন্ত আপনাকে একটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনাকে একটা সার্টিফিকেট উঠাতে হয়, এইসব কিছু ছিল না। আপনার হচ্ছে গ্র্যাজুয়েশন হয়ে গেছে, 1-1.5 মাসের সার্টিফিকেট দিয়ে দিছে। আমি জাস্ট ওইখানে একটা লোকাল অফিস থেকে নোটারি করে নিছি। আর যেটা আপনার এম্বাসি বা গভর্নমেন্ট থেকে, চাইনিজ ফরেন এডুকেশন থেকে আপনার সত্যায়িত করতে হয় বা অ্যাটেস্টেশন করতে হয়, ওটা আপনি অনলাইনই করতে পারবেন বাসায় বসে। ওয়েবসাইট আছে, আপনি স্ক্যান কপি আপলোড দিবেন, তারা ওটা ভেরিফাই করবে, ভেরিফাই করে আপনাকে অ্যাটেস্টেশন দিয়ে দিবে আর কি। সো এটা অনলাইনই করা যায়, একটা ফিস নেয় আর কি। তো আবার অনেক এজেন্সি আছে এই কাজগুলো আপনার করে দেয় চায়নাতে। সো ওটা নিয়ে প্রবলেম হয় না, খুবই স্মুথ ছিল। আমাকে জাস্ট পেপার দিয়ে দিয়েছে, আমি জাস্ট ফ্লাইটে করে চলে আসছি, দ্যাটস অল। আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে কি? হায়ার স্টাডি, ক্যারিয়ার নাকি এন্টারপ্রেনারশিপ? ওয়েল, ভবিষ্যৎ বর্তমানে আমার হচ্ছে হায়ার স্টাডিজই, কারণ আমার রিসার্চ ওয়ার্কে যাওয়ার খুব ইচ্ছা আর কি। 9 to 5 জব আমার দ্বারা হবে না, যেটা আমি বুঝতেছি। তো হায়ার স্টাডিজ, মাস্টার্স, পিএইচডি, পোস্ট ডক্টরাল বা ইউনিভার্সিটি প্রফেসর, এই সেক্টর বা এই লাইনটা ফলো করার আমার খুবই ইচ্ছা। আর ক্যারিয়ারটাও এর মাঝেই আর কি করতে চাই। আর এন্টারপ্রেনারশিপ আমার দ্বারা হবে না আর কি, এটা আমার ব্লাডে নাই। সো এই দিকে যাওয়ার ইচ্ছা নাই। চীনে পড়তে যাওয়া নতুন শিক্ষার্থীদের জন্য আপনার কি কি গুরুত্বপূর্ণ অ্যাডভাইস থাকবে? আমি যে সময় গেছি এখন সিচুয়েশন অনেক চেঞ্জ হয়ে গেছে। ফর এক্সাম্পল, আমি যখন চীনে অ্যাডমিশনস নেই তখন এক্সচেঞ্জ রেট ছিল টাকার 14 টাকা। অ্যান্ড মনে করেন যে বাংলাদেশি 14 টাকা দিলে চীনা 1 টাকা পাইতাম আর কি। তো এক্সচেঞ্জ ছিল 14 টাকা, সেটা বেড়ে এখন অলমোস্ট 18 হয়ে গেছে, 4 টাকা বেশি। আপনার মনে হয় শুনতে এখন কম লাগলো, যখন এটা 1-1.5 লাখ টাকায় কনভার্ট করবেন, এই 4 টাকা কিন্তু হিউজ ডিফারেন্স। তো আমি যখন অ্যাডমিশন নিই সেখন ছিল 14 টাকা, বাট যখন আমি চায়নায় পড়তে যাই সেটা হয়ে গেছিলো 16 টাকা, 2 টাকা বেশি। তো বাসা থেকে যেটা বলছিলাম যে এত টাকা এস্টিমেট দিয়েছিলাম, তার থেকে বেড়ে গেছিলো এস্টিমেশন টাকাটা, যেহেতু এক্সচেঞ্জ রেটটা বাংলাদেশে ইনফ্লেশনের কারণে এক্সচেঞ্জ রেটটা আপস ডাউন হয়েছিল।
তো এই বিষয়টা মাথায় রাখবেন আর কি। আর হচ্ছে এখন হচ্ছে আপনার চাইনিজ ইউনিভার্সিটিগুলো পলিসি চেঞ্জ করতেছে, কনস্ট্যান্টলি তারা পলিসি চেঞ্জ করতেছে বিকজ অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাঙালি বা অন্যান্য এত পরিমাণ আপনার হচ্ছে কি বলে কেউ সৃষ্টি করতেছে যে তাদের জন্য এখন হচ্ছে তারা আগে যেমন কেউ অ্যাপ্লাই করলে ইউনিভার্সিটি নিয়ে নিত, এখন আর এটা হচ্ছে না। এখন তারা একটা নতুন এন্ট্রান্স এক্সাম ইন্ট্রোডিউস করাচ্ছে যেটা এই বছর থেকে শুরু হবে, সেটা হচ্ছে সিএসসিএ এক্সাম। চাইনিজ ইউনিভার্সিটি বলতেছে এটা ম্যান্ডেটরি হবে, এটা আপনাকে অনলাইনে একটা এক্সাম দিতে হবে। সো এই এক্সামের রেজাল্টটা ইউনিভার্সিটিকে অ্যাডমিট করতে হবে। সো এই রেজাল্টের বেসডে আপনার ইউনিভার্সিটি বুঝবে আপনাকে শর্ট লিস্ট করবে কি করবে না, দেন তারপর হয়তো বা ইন্টারভিউ নিবে, তারপর আপনার প্রোফাইল চেক করবে, তারপর আপনার অ্যাডমিশন যাবে। এখন অ্যাডমিশন নেওয়াটা অনেক টাফ হয়ে যাচ্ছে দিন দিন ব্যাচেলার্সদের জন্য আর কি। তো এই জন্য একটু আপনাকে প্রিপারেশন নিতে হবে, ভালো একটু সময় দিতে হবে, 5-6 মাস এটা নিয়ে একটু নার্চার করতে হবে। প্লাস হচ্ছে ল্যাঙ্গুয়েজটা মোটামুটি একটু শিখলে ভালো হয়। চায়নাতে যেহেতু যেতে চান। চীনই কি আপনার প্রথম পছন্দ হতো পড়াশোনা করার জন্য? ওয়েল, আবার যদি করা হয় তো হ্যাঁ, যে আবার প্রথম পছন্দ বা প্রায়োরিটি লিস্ট থাকতো। তার কয়েকটা কারণ হচ্ছে খুব সুন্দরভাবে ভিসা পাওয়া যায়, ভিসা নিতে কোনো হ্যাসেল হয় না, বা আমার ওরকম কোনো ডকুমেন্টস দাবি করে না যার জন্য আমার ভিসা আটকায় যাবে। খুবই স্মুথলি ভিসা হয়ে যায়। প্লাস হচ্ছে ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট থাকে, মানুষগুলো ভালো, টিচার্স বলেন, আপনার ফ্যাকাল্টি বলেন, ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন খুবই ফ্রেন্ডলি থাকে। প্লাস হচ্ছে আপনার সব কিছু সিস্টেমেটিকলি চলে, ক্রাইম রেট কম, এখানে মান্থলি এক্সপেন্সেসও অনেক কম আপনার অন্যান্য দেশের তুলনায়। মনে করেন যে পড়াশোনার জন্য আপনার ফাইন্যান্সিয়ালি খুব একটা স্ট্রং না হলেও আপনি চায়নাতে যে গ্র্যাজুয়েশনটা শেষ করে আসতে পারবেন, যেটা আপনার বাংলাদেশে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও কম টাকা লাগে। ইভেন চাইনিজ অনেক বড় বড় ইউনিভার্সিটিতে পড়তে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কম টাকায় আপনি গ্র্যাজুয়েশন শেষ করে আসতে পারবেন। সো ওয়াই নট, কেন না। ধন্যবাদ রায়হান, আমাদের সাথে এত খোলামেলা একটি আলোচনা করার জন্য। চীনে পড়তে যাওয়া ইচ্ছুক হাজারো শিক্ষার্থীরা আজকের ভিডিও থেকে স্পষ্ট ধারণা পাবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করুন আপনার মতামত এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। দেখা হবে পরের এপিসোডে টিডাক্সে।